বিএনপি ঘরানার লোকজন যখন জয়েন করা শুরু করলো সবাই একে একে, তখন আমি বুঝলাম যে সিনারিও পাল্টে যাচ্ছে। মানে ওর চেয়ে শকড কোনোদিন হই নাই যে এটা কি। বিএনপির সর্বোচ্চ মানুষটার কথা বলে আমাকে মানে প্রেশার দিচ্ছেন। আওয়ামী লীগ আমাকে স্টার বানাইছে, আওয়ামী লীগের খেয়ে পড়ে আমি মোটা তাজা হাতি হয়েছি। আমাকে নিয়ে ট্রল করবে ছাত্ররা, আমাকে নিয়ে ট্রল করবে বিএনপি যে ভালো হয়েছে তোরে খাইয়ে দিছি। হ্যাঁ, আমার নিয়ে ট্রল করতেছে আওয়ামী লীগ। কিছু টেলিভিশন চ্যানেল বিগত সরকারের সময় ওখানে যারা কাজ করতেন ধরে নেওয়া হতো তারা সরকারের সহযোগী। তারা এখানে তাদের লোক বসাবে এবং তারা তাদের রাজত্বটা কায়েম করবে। আমরা ভীষণ রকমের যারা উগ্র তাদের থ্রেটের মধ্যে থাকতাম। লিখতে থাকতো, থ্রেট দিতে থাকতো, এই মেরে ফেলা হবে, রেপ করে ফেলা দেওয়া হবে। মানে হাজার হাজার কোটি টাকার সেখানে আমি লুটপাট দেখেছিলাম। না না, এরকম হয়, এটা কোনো ব্যাপার না, এটা দেওয়া যাবে না। আমি বললাম না যে আমার কিছু মাথার মধ্যে ক্যারা আছে যে আমি এটা দিব। বাংলাদেশ ব্যাংক দেখার পরে তাদের মতো করে তারা ইনভেস্টিগেট করে দেখে যে এই ঘটনা তো সত্য। একটা ডিপ ফেক ভিডিও ছেড়ে দেওয়া হলো আমার নাম করে, একদম পুরো নাম করে, ৭১ টিভির নাজনীন মুন্নি। হ্যাঁ, যমুনা টেলিভিশন, নিউজ 24 সবাই এটা নিয়ে প্যাকেজ বানালো, কারণ এটা প্যাকেজ কন্টেন্টই ছিল। হ্যাঁ, কিন্তু ওই সময় ভীষণ রকমের আমি তার দ্বারা হয়েছি, টর্চার হয়েছে। হ্যাঁ, ওই ব্রিফিংটা পর্যন্ত আমার চ্যানেলে যায় না। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং যদি এটা হয়ে থাকে। আমি ইফ আই এম সেইং ইফ ইট ইজ, ইটস ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, কারণ এটা তো সংবাদ, এটা সংবাদ। তারা কি এতটা ব্লাইন্ড হয়ে গিয়েছিলেন? আমি নাকি আওয়ামী লীগের নানা কিছু নিয়ে এখন লাল হয়ে গেছি। ঠিক আছে, আমি লাল কালা, আমি ভাই গোলাপি, আমার কোনো কালার নাই। হয়তো জনগণের কাছে অতটা পপুলার নয়, অতটা পরিচিত নয়, কিন্তু তিনি আমি বলবো যে সংবাদ অঙ্গনে অতি পরিচিত। তিনি হচ্ছেন নাজনীন মুন্নি। আমি খুবই এক্সাইটেড, আপনার সাথে আমার ফাইনালি বসা হলো। কেমন আছেন? আমি ভালো আছি, এবং নিশ্চিতভাবে, কারণ এর আগে আমরা অনেক প্ল্যান করেছি, আমি নিজেও উদ্যোগী হয়ে প্ল্যান করেছি, কিন্তু হয় নাই নানা কারণে, সেটা শেষ পর্যন্ত হয় নাই। কিন্তু আমি জানি যে একসময় আমরা যেহেতু একই ঘরানার মানুষ, কখনো না কখনো বসা হবে। আমারও সেটাই মনে হচ্ছিল, এবং আমি তখন আপনাকে পরামর্শ দিয়েছিলাম কিছুটা যে ফাইন, আমার মনে হয় একটু সময় নেওয়া উচিত কথা বলার ক্ষেত্রে। কিন্তু লাস্ট যেই ঘটনাটা ঘটলো এটা আমাকে আসলে কিছুটা হলো, আমার যেহেতু আপনি আমার আইডিতে আছেন, একটু দেখার পরে আমার কাছে মনে হলো যে ফাইন, আমার মনে হয় এবার একটু কথা বলা উচিত। বাধ্য হলাম, কে বা কারা বাধ্য করলো সেই গল্প বাকি রইল। এখানে অসংখ্য মানুষের কিউরিওসিটি। আপনি শুধু এখানে না, এর আগেও আপনি একটি টেলিভিশন চ্যানেলে কাজ করতেন, সেখানেও কিন্তু একই রকমের ঘটনা আমরা শুনেছি। ঘটনাটা ঘটলো আসলে 5 তারিখের পর থেকে। 5 তারিখের পর থেকে যখন আসলে ছাত্রদের তরফ থেকে চাপ, বিএনপির তরফ থেকে চাপ, নানাজন তখন স্টেক হোল্ডার তৈরি হলো না একই সাথে। তো ওই সময়টা ভীষণ অস্থির হয়ে গেল চ্যানেল। হ্যাঁ, চাপের কারণে মনে করেন তখন তো জাহিদুল হাসান পিন্টু আমাদের এডিটর, প্রণব শাহ আমাদের এডিটর, মঞ্জুর ভাই আমাদের সিইও, এরা কেউ থাকতে পারবে না। ভিতর থেকেই এক ধরনের কেওয়াস তৈরি করা হলো যে এরা কেউ থাকতে পারবে না, কারণ এরা থাকলে প্রতিষ্ঠানে বাঁচায় রাখা যাবে না। ওকে ফাইন, তারা একে একে সবাইকে চলে যেতে হলো নানা কারণে। আমরা থাকলাম, এবং 5 তারিখের পর থেকে কিন্তু আমি 2 দিন পর থেকেই, মানে যেহেতু অনেক ভাঙচুর, অনেক কিছু অবস্থা খারাপ, 2 দিন পর থেকে কিন্তু আমি নিয়মিত শো করি। হ্যাঁ, কারণ আমি জানি যে আমার কোনো ক্রাইসিস নাই, আমি জানি যে আমি একা দাঁড়ানো যুদ্ধ করার একজন মানুষ, আমার কাছে কোনো পলিটিক্যাল পার্টিজের লাগবে না। এবং কেউ যদি একটা সিঙ্গেল ক্লিপও বের করতে চায় যে আমি প্রধানমন্ত্রীকে তেল দিছি, আমি দোষর হিসেবে কাজ করছি, আমি চলে যাব, কোনো সমস্যা নেই, কোনো চাপ। আমি কাজটা কন্টিনিউ করে যেতে চাই, আমি দেখতে চাই কোথায় যে থামে ঘটনাটা। হ্যাঁ, আমি কিন্তু শো করেছি, এবং আমার প্রতিষ্ঠান কিন্তু সেটা নিয়ে কোনো রকমের অসুবিধার জায়গা তৈরি করে নাই। আমি ধরেন 5 মাস শো করেছি, আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। যখন আমার এখানে নতুন লোক আসা শুরু করলো, বিএনপি ঘরানার লোকজন যখন জয়েন করা শুরু করলো সবাই একে একে, তখন আমি বুঝলাম যে সিনারিও পাল্টে যাচ্ছে। আমি যাকে অ্যাসাইনমেন্ট দিতাম তাকে অ্যাসাইনমেন্ট এডিটর বানানো হইলো। হ্যাঁ, আমার সমসাময়িক পদ, তাতেও আমার অসুবিধা নেই, ছোটরা তো বাড়বেই, কোনো সমস্যা নেই। এবং খুব যে ছোট সে তাও না, আমার কাছাকাছি প্রায় 2 বছর 3 বছরে ছোট হতে পারে, হার্ডলি, অসুবিধা নাই। তো উনি হওয়ার সাথে সাথে ঠিক আছে আমরা সবাই মিলে কাজ করব। উনি যখন হইলেন তখন আমাকে বলা হলো যে এখন থেকে আর রিপোর্টারদের রিপোর্ট দেওয়া, রিপোর্টারদের সাথে যোগাযোগ, রিপোর্টারদের সাথে এগুলো করতে হবে না। তো আমি বললাম যে কেন? বলে না, হচ্ছে আরেকজন আসছে, ও একটু করুক, বুঝুক যে কীরকম করে হবে। ওকে ফাইন, আমার কোনো হিংসা জেদি জেলাসের জায়গা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই, ও যখন থেকে যাবে আমার কাছে যেন জিজ্ঞেস করে নেয়, এবং ওনাকেও আমি যা বললাম যে কোনো সমস্যা নেই। ওই সময়ে ডিবিসিতে 75 জনের প্রমোশন হলো দুম করে। হ্যাঁ, আমি অ্যাসাইনমেন্ট এডিটর, এবং আমি এডিটোরিয়াল বোর্ডের সদস্য ডিবিসির, আমাকে না জানায়, আমি জানিও না। 75 জন প্রমোশন হলে অবভিয়াসলি আমার হইল না। হ্যাঁ, আমার কোনো কিছুই হলো না।
আমি কিছু বললাম না। হঠাৎ করে আমাকে বলা শুরু করলো, ওই চাপের ঘটনা তো ছিলই যে 5 মাস বিএনপির অনেক নেতা আসলে ফোন দিয়েছেন, এটা ট্রু, কিন্তু ওইটা আসলে সামলানো হয়ে গেছে যে না এরকম কিছু না, এবং ওনারাও এক সময় যে এটা কোনো ব্যাপার না, আমি শো করছিলাম, হ্যাঁ চাপ ছিল সত্য এটা। তো আমি হঠাৎ করে আমার অফিস আমাকে বলা শুরু করলো, অফিস তো আর একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, অফিসের কিছু মানুষ। ওরা বলল যে না বোঝার কিছু নাই, বাইরে থেকে অসম্ভব রকমের চাপ, আপনি দোষর, এর জন্য আপনাকে দিয়ে শো করা যাবে। কে চাপ দিয়েছে, নাম বলতে পারবেন? তারপরে আমি কথা বলতাম যে কি হয়েছে, কারণ সবার সাথেই তো আমার মোটামুটি টক শোতে আসে যারা একটু বড় মাঝারি, সবার সাথে। হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আমার কথা হয় না, হয়তো সালাউদ্দিন আহমেদের সাথে আমার কথা হয় না, কিন্তু আমি মোটামুটি তো চিনব কে এর কথা বলে, তার কথা বলে, তার কথা বলে, তার কথা বলে। হ্যাঁ, আমি বুঝি যে এগুলো আসলে এক্সকিউজ, তারা এখানে তাদের লোক বসাবে এবং তারা তাদের রাজত্বটা কায়েম করবে। এবং তারা একটা সময় করলো কি যে আমি তো ওই যে আমার শো নিয়ে তো কিছু যায় আসে না, আমি ফেসবুকে কথা বলি, আপনি যেটা আমাকে বলছেন ফেসবুকে কথা বললি তো টিভির চেয়ে মানুষ আপনাকে দেখে বেশি, কিন্তু কেন এটা অন্যায়ভাবে করা হবে? এবং আমার মধ্যে একটা ইচিং কাজ করছিল, আমি যদি এখন শো থেকে আমাকে বাদ দেয়, সকল কিছু বাদ দেয়, আমি প্রতিষ্ঠিত হয়ে যাবে আমি দোষর, কারণ তারা সেটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, আমি তো সেটা না, আমি কেন এই বদনাম নিব? হ্যাঁ, সো ইউ কুইট। হ্যাঁ, আমার কাছে মনে হলো আমি এই বদনাম নিব না। শুধু তাই করে নাই, ওইখান থেকে তারা ওইটা করার পরে তারপরে আমাকে রিপোর্টারদের কাছ থেকেও সরাই দেওয়া হলো। আমাকে কোনো অ্যাসাইনমেন্ট আমি শিট দেখতে গেলে, বা আমি যখন নিউজরুমে বসে রিপোর্টারদের ডিল করতাম যে তুমি এটা দিয়ে যাও, তোমার এটা কেন হয় নাই, সেইখানেও চিৎকার চেঁচামেচি করে আপনাকে নিউজরুমে আসতে হবে না। নিউজরুমে আমার একটা বসার চেয়ার ছিল, বললো বসতে হবে না, সেই চেয়ার অন্যকে দিয়ে দিয়ে এলো, আপনার উপরে রুম আছে, আপনি উপরে যে বসবেন। উপরের রুম আমাদের রেস্টের, মানে যার যার রুম থাকে রেস্টের জন্য, যে আমরা কিছু কাজ করবো বা শোয়ের আগে যেহেতু এত ক্যাওসের মধ্যে থাকা যায় না, ওইখান থেকে নিউজ রুমের কোনো ভাইবই বোঝা যায় না, কী হচ্ছে না হচ্ছে, ব্রেকিং চলতেছে না মারামারি হচ্ছে, আমাকে ওইখানে পাঠিয়ে দেওয়া হলো এবং পুরোপুরি ডিটাচড সমস্ত কিছু। এবং আমি তখন থেকেই আসলে খুঁজছিলাম যে আমার আসলে এখান থেকে বের হতে হবে, মানে আছে কি লাস্টে তো মেরুদণ্ডটাই, তাই না? আমি তো আমার ডিগনিটি লুজ করে আমি কোথাও, আমার চাকরির তো ঠেকা নাই। আমি শুধু ছিলাম এই কয়দিন এই কারণে যে আমি ওই ট্যাগ নিতে চাইনি যে প্রতিষ্ঠানটা থেকে আমার হচ্ছে আওয়ামী লীগ দেখে আমার চাকরি চলে গেছে। অথচ অদ্ভুতভাবে দেখেন আমার চাকরি চলে যাওয়ার পর আওয়ামী লীগ বেশি খুশি হয়েছে, মানে আমি এই রাজনীতি বুঝি না, রাইট? সো আমাকে যখন এটা করলো এবং ফাইনালি ওনারা যে আমাকে যেটা করলো, আচ্ছা ঠিক আছে কিছু তো একটা করতে হবে, আপনি একটা কাজ করেন, আমাদের দেশের সংবাদটা খুব খারাপ যাচ্ছে, আপনি দেশের সংবাদ দেখেন। এটা একটা চিন্তা হচ্ছে মুন্নি, মানে শুধু আপনি না, মানে আমরা যে গ্রাউন্ডে কাজ করছি সবাই যদি নিরপেক্ষ থাকতে চাই, ডেফিনেটলি আমরা কেউ না কেউ অন্তর থেকে কোনো না কোনো দল সাপোর্ট করি, কিন্তু যদি আমরা অন্যায়ের প্রশ্নে ছাড় না দিই আমরা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে, তার মানে কখনো কেউ আমাদেরকে মনে করবে আমরা হচ্ছে বামপন্থী, কখনো কেউ মনে করবে আমরা হচ্ছে ডানপন্থী, কখনো কেউ মনে করবে আমরা হচ্ছে মধ্যমপন্থী, আমরা আসলে কোনো পন্থারই না, এবং সব দিক থেকে বিপদ আসার সম্ভাবনা, সব দিক থেকে বিপদ, জানেন, সব দিক বললাম না যে আওয়ামী লীগের দোসর বানানোর চেষ্টা ডিবিসি থেকে করা হয়েছে, এবং যে কারণে আমাকে সাইড করতে করতে ওরা এসে আমাকে এক্সাইট করে ফেলছে এবং আমি বাধ্য হয়েছি চাকরিটা ছেড়ে দিতে, সেই দল আমাকে নিয়ে ট্রল করতেছে। মানে কি পরিমাণ প্যাথেটিক ঘটনা আপনি চিন্তা করেন। আমাকে নিয়ে ট্রল করবে ছাত্ররা যে ভালো হয়েছে যে তুমি এখানে ছিল, আমাকে নিয়ে ট্রল করবে বিএনপি যে ভালো হয়েছে তোরে খাইয়ে দিছি, হ্যাঁ, আমার এনে ট্রল করতেছে আওয়ামী লীগ, মানে আমি এটা বুঝলাম না। তো এই কারণে আমার আসলে ওনারা বলার চেষ্টা করছে আপনার, এবং আমি নামটাই কারণে বলছি না, থাক, মানে আমি কখনোই প্রতিশোধ পরায়ণ না, হ্যাঁ আমি কখনোই প্রতিশোধ পরায়ণ না, আমার কাছে মনে হয়েছে থাক নামগুলি না বলি। উনি একদম বিএনপির সর্বোচ্চ মানুষটার কথা বলে আমাকে মানে প্রেশার দিচ্ছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। উনি তাকে ফোন করে বলছে, কিন্তু বিশ্বাস করেন মানে আমার তো বিএনপির সাথে খুব বেশি উঠা বসার, মানে আমার আওয়ামী লীগের সাথেও ছিল না, কিন্তু যারা টক শোতে আসতেন বা যাই হইতো না কেন, বা আমি তো দীর্ঘদিন পলিটিক্সটাকে দেখি, পর্যবেক্ষণ করি, তাদের কথা পর্যবেক্ষণ করি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ পর্যবেক্ষণ করি, তাদের অ্যাক্ট পর্যবেক্ষণ করি, যার নাম বলা হয়েছে আমার মনে হচ্ছে জীবনে কখনো সেই কথা বলবে না। তাহলে ধরেন আমি আমার জাজমেন্ট থেকে জানি যে বিএনপির এই সর্বোচ্চ নেতাটা এই কথাটা বলবে না আমাকে নিয়ে, হ্যাঁ, কিন্তু আমি যদি মনে করতাম যে এই লোক আমাকে নিয়ে এই কথা বলছে, আমার মধ্যে একটা বিষ ঢুকিয়ে দেওয়া না, আমি যখন কোনোদিন যদি বড় হই বা কিছু হই বা কোনো একটা জায়গায় থাকি, তখন তো আমি এই মানুষটার বিপক্ষে কথা বলবো, কারণ সে আমার
চাকরিটা, আমার রিজিকটা, আমার বেড়ে ওঠাটা, আমার প্রফেশনটা নষ্ট করছে। তার মানে ওই মানুষটার সম্পর্কে বিষ কিন্তু ওনার দলেরই তথাকথিত দলের লোকরা আমার মধ্যে ঢুকাচ্ছে, এবং শুধু আমার মধ্যে না, এই পুরো সময়টাতেই তাই হচ্ছে, এবং তাই তারা করেছে। এবং আমার কাছে ফাইনালি মনে হয়েছে যে অ্যাকচুয়ালি দিস ইজ নট দ্য প্লেস টু সার্ভাইভ। এক্স্যাক্টলি। এবং আমার মনে হয় যে এগুলো এক ধরনের অ্যালার্মিং, ছোট ছোট করে হলেও অ্যালার্মিং, এবং এই জায়গাগুলোকে কিওর আপ করাটা খুবই জরুরি আগামীর বাংলাদেশের জন্য। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।